সেই নীল খাতাটি ক্রমেই বাঁকা বাঁকা লাইন ও সরু মোটা অক্ষরে কীটের বাসার মতো ভরিয়া উঠিতে চলিল। বালকের আগ্রহপূর্ণ চঞ্চল হাতের পীড়নে প্রথমে তাহা বঞ্চিত হইয়া গেল। ক্রমে তাহার ধারগুলি ছিঁড়িয়া কতকগুলি আঙুলের মতো হইয়া ভেতরের লেখাগুলাকে যেন মুঠা করিয়া চাপিয়া রাখিয়া দিল। সেই নীল ফুলস্যাপের খাতাটি লইয়া করুণাময়ী বিরক্তি দেবী কবে বৈতরণীর কোন ভাটা স্রোতে ভাসাইয়া দিয়াছেন জানি না। আহা, তার ভবভয় আর নাই। মুদ্রা যন্ত্রের জফর যন্ত্রণার হাত সে এড়াইল। আমি কবিতা লিখিয়ে খবর যাহাতে রচিয়া যায়, নিশ্চয়ই সে সম্বন্ধে আমার ঔদাসীন্য ছিল না। সাতকড়ি দত্ত মহাশয় যদিচ আমাদের ক্লাসের শিক্ষক ছিলেন না, তবু আমার প্রতি তাহার বিশেষ স্নেহ ছিল। তিনি প্রাণী বৃত্তান্ত নামে একখানা বই লিখিয়াছিলেন। আশা করি কোনো সুদক্ষ পরিহাস রসিক ব্যক্তি সেই গ্রন্থ লিখিত বিষয়ের প্রতি লক্ষ্য করিয়া তাহার স্নেহের কারণ নির্ণয় করিবেন না। তিনি একদিন আমাকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি নাকি কবিতা লিখিয়া থাকো? লিখিয়া যে থাকি সে কথা গোপন করি নাই। ইহার পর হইতে তিনি আমাকে উৎসাহ দিবার জন্য মাঝে মাঝে দু এক পদ কবিতা দিয়া তাহা পূরণ করিয়া আনিতে বলিতেন। তাহার মধ্যে একটি আমার মনে আছে। রবি করে জ্বালাতন আছিল সবাই, ভরসা ভরসা দিল আর ভয় নাই। আমি ইহার সঙ্গে যে পদ্য জুড়িয়াছিলাম তাহার কেবল দুটো লাইন মনে আছে। আমার সে কালের কবিতাকে কোনো মতেই যে দুর্বোধ বলা চলে না, তাহারই প্রমাণস্বরূপ লাইন দুটোকে এই সুযোগে এখানেই দলিলভুক্ত করিয়া রাখিলাম। মিনগণহীন হয়েছিল সরোবরে, এখন তাহারা সুখে জলক্রীড়া করে। ইহার মধ্যে যেটুকু গভীরতা আছে তাহা ওই সরোবর সংক্রান্ত, অত্যন্ত স্বচ্ছ। আরেকটি কোনো ব্যক্তিগত বর্ণনা হইতে 4 লাইন উদ্ধৃত করি। আশা করি ইহার ভাষা ও ভাব অলঙ্কার শাস্ত্রে প্রাঞ্জল বলিয়া গণ্য হইবে। আমসত্ব দুধে ফেলি, তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে হাপুস হুপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিপিরা কাঁদিয়া যায় পাতে। আমাদের স্কুলের গোবিন্দবাবু ঘন কৃষ্ণবর্ণ, বেটে খোঁটা, মোটা সোটা মানুষ। তিনি ছিলেন সুপারিনটেন্ডেন্ট। কালো চাপকান পরিয়া দোতলায় আপিস ঘরে খাতাপত্র লইয়া লেখাপড়া করিতেন। ইহাকে আমরা ভয়ই করিতাম। তিনি ছিলেন বিদ্যালয়ের দণ্ডধারী বিচারক। একদিন অত্যাচারে পীড়িত হইয়া দ্রুত বেগে ইহার ঘরের মধ্যে প্রবেশ করিয়াছিলাম। আসামি ছিল 5-6 জন বড় বড় ছেলে। আমার পক্ষে সাক্ষী কেউই ছিল না। সাক্ষীর মধ্যে ছিল আমার এই অশ্রুজল। সেই ফৌজদারিতে আমি জিতিয়াছিলাম এবং সেই পরিচয়ের পর হইতে গোবিন্দবাবু আমাকে করুণার চোখে দেখিতেন। একদিন ছুটির সময় তাহার ঘরে আমার হঠাৎ ডাক পড়িল। আমি ভীত চিত্তে তাহার সম্মুখে গিয়া দাঁড়াইতেই তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন, তুমি নাকি কবিতা লেখো? কবুল করিতে ক্ষণ মাত্র দ্বিধা করিলাম না। মনে নাই কি একটা উচ্চ অঙ্গের সুনীতি সম্বন্ধে তিনি আমাকে কবিতা লিখিয়ে আনিতে আদেশ করলেন। গোবিন্দবাবুর মতন ভীষণ গম্ভীর লোকের মুখ হইতে কবিতা লেখার এই আদেশ যে কিরূপ অদ্ভুত সুললিত, তাহা যাহারা তাহার ছাত্র নহে তাহারা বুঝিবেন না। পরদিন লিখিয়া যখন তাহাকে দেখাইলাম, তিনি আমাকে সঙ্গে করে লইয়া ছাত্রবৃত্তির ক্লাসের সম্মুখে দাঁড় করাইয়া দিলেন। বলিলেন, পড়িয়া শোনাও। আমি উচ্চস্বরে আবৃত্তি করিয়া দিলাম। এই নীতি কবিতাটির প্রশংসা করিবার একটি মাত্র বিষয় আছে, এটি সকাল সকাল হারাইয়া গেছে। ছাত্রবৃত্তির ক্লাসে ইহার নৈতিক ফল যাহা দেখা গেল তাহা আশাপ্রদ নহে।
অন্তত এই কবিতার দ্বারা শ্রোতাদের মনে কবির প্রতি বিন্দু মাত্র সদ্ভাব সঞ্চার হয় নাই। অধিকাংশ ছেলেই আপনাদের মধ্যে বলা বলি করিতে লাগিল, এ লেখা নিশ্চয়ই আমার নিজের রচনা নহে। একজন তো বলিল, যে ছাপার বই হইতে লেখা চুরি, সে তাহা আনিয়া দেখাইয়া দিতে পারে। কেহই তাহাকে দেখাইয়া দিবার জন্য অবশ্য পিড়াপিড়ি করিল না। বিশ্বাস করাই তাহাদের আবশ্যক, প্রমাণ করিতে গেলে তাহার ব্যাঘাত হইতে পারে। ইহার পরে কবির যশ প্রার্থীর সংখ্যা বাড়িতে লাগিল। অবশ্য তাহারা যে পথ অবলম্বন করিল তাহা নৈতিক উন্নতির প্রশস্ত পথ নহে। এখনকার দিনে ছোট ছেলের কবিতা লেখা কেবলমাত্র বিরল নহে, আজকাল কবিতার গুমর একেবারে ভাগ হইয়া গিয়াছে। মনে আছে তখন দৈবাত যে দু একজন মাত্র স্ত্রীলোক কবিতা লিখিতেন, তাহাদিগকে বিধাতার আশ্চর্য সৃষ্টি বলিয়া সকলে গণ্য করিত। কিন্তু এখন যদি শুনি কোন স্ত্রীলোক কবিতা লিখেন না, তবে সেটি এমন অসম্ভব বোধ হয় যে সহজে বিশ্বাস করিতে পারি না। কবিত্বের অঙ্কুর এখনকার কালের উৎসাহের অনাবৃষ্টিতেও ছাত্রবৃত্তি ক্লাসের অনেক পূর্বেই মাথা তুলিয়া ওঠে। অতএব বালকের যে কীর্তি কাহিনী এখানে উদ্ঘাটিত করিলাম, তাহাতে বর্তমান কালের কোন গোবিন্দবাবু বিস্মিত হইবেন না। নমস্কার।